করে পড়ে নেন, আপনার জন্য ভালো। এখন আপনি গেলেন, ধুর আমি তো প্রেজেন্টার, আমি তো সব পারি, অথচ আপনি মাইকের সামনে যে পরে একটা দেখেন কঠিন একটা ওয়ার্ড সেন্টেন্স থাকলো যে অমুক অমুকের অমুক এরকম আসতে পারে, ওরকম ঊর্ধ্বতন কর্মকর্তা বা সিও ওখানে উপস্থিত আছেন, আপনি পড়তে গিয়ে তুতলাচ্ছেন, এটা আপনার মিসম্যানেজমেন্ট, এটা ইভেন্টের না। আমি তো আমি বলবো এটা আপনার মিসম্যানেজমেন্ট, কারণ আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, আপনি বলতে পারেন, এটা আপনার ব্যর্থতা, কারণ আপনি স্ক্রিপ্টটা ভালো করে করেন নাই, রাইট? তো স্ক্রিপ্টটা ভালো করে পড়তে হবে, এবং স্ক্রিপ্ট পড়ার ক্ষেত্রে কি ইভেন্ট কি নিয়ে হচ্ছে, এটা কি কর্পোরেট ইভেন্ট নাকি একটা সংবাদ সম্মেলন, নাকি হচ্ছে যে এটা কোনো ইনোগ্রেশন হতে পারে, বা একটা সিরিমনি হতে পারে, বা একটা অ্যাওয়ার্ড শো হতে পারে। যেরকম যে ইভেন্ট হবে আপনি সেভাবে, আপনি অ্যাওয়ার্ড শোতে খুব চার্ম নিয়ে কথা বলতেন যে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাইফা অ্যাওয়ার্ড, বা সবাইকে জানাচ্ছি আইফা অ্যাওয়ার্ড, সবাইকে ওয়েলকাম করছি, রাইট? আপনি লাউডলি বলবেন, বাট যখন সংবাদ সম্মেলন হবে তখন তো আপনি লাউড করে বলতে পারবেন না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের সংবাদ সম্মেলনে, আমাদের এই আয়োজনে আমাদের সামনে উপস্থিত আছেন ইনি, এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, সূচনা হাসান। টোনটা কিন্তু একদম ডিফারেন্ট, দুই জিনিস। সংবাদ সম্মেলন, ওখানে চেঁচামেচি বা ওভার লাউড ভয়েস বোল্ডনেস এর কোনো দরকার নাই। সেখানে হচ্ছে যে সংবাদ সম্মেলন যতটুকু সোভার থাকা যায়, যতটুকু ক্লাসি মেনটেন করা যায়। আর যখন অ্যাওয়ার্ড শো হবে, লাইভ প্রেজেন্টেশন বা উদ্বোধন হবে, তখন কিন্তু আমরা চিৎকার করে বলি যে ইট ইজ দ্য টাইম, আমরা হয়তো কাম ডাউন দেই 1 2 3, দেন অ্যাওয়ার্ডটা হয়তো রিভিল হয়, আমরা কি চিৎকার করে কথা বলি, চিৎকার না, সুন্দর করে লাউডলি বোল্ডলি কথা বলি। সো এটা হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপর যেটা বললাম যে গেস্টদের নাম উচ্চারণ সঠিকভাবে মনে রাখতে হবে, উচ্চারণ করতে হবে। এবং আমরা কি করে অনেকে হচ্ছে নার্ভাসের ঠেলায় বা অনেকে স্ক্রিপ্ট মুখস্থ করি, এরকম পড়ার মধ্যে কি করি, মুখস্থ আমন্ত্রণ জানাচ্ছি, এরকম এরকম প্রোগ্রাম মনে থাকবে, একদম মাথায় রাখবেন যে মাথায় ব্রেনে প্রেশার নেওয়া যাবে না। আপনি যখন লাইভ প্রেজেন্টেশন করবেন সবসময় মাথায় রাখতে হবে যতটা রিলিফ এন্ড রিল্যাক্স থাকা যায়। আর চেষ্টা করবেন যত ধরনের টেনশন, আপনি ওই যতক্ষণ প্রোগ্রামটা হয়তো প্রেজেন্টেশন করবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এই 4 ঘন্টা আপনি নিজেকে রিজার্ভ রাখবেন যে আমি এখানে আসছি, আমি এই ইভেন্টের একটা অংশ। তো বাসায় কি হইলো, আমার পার্সোনাল লাইফে কি হইলো, ওর সাথে মারামারি হয়েছে, ওর সাথে ঝগড়া হয়েছে, ডিপ্রেশনে আছি, এই সব কিছু চিন্তা ভাবনা একদম দূর করে আপনি তখন জাস্ট ডু ইউর সেলফ, আমি এই ইভেন্টে আসছি, আমি 4-5 ঘন্টার জন্য এই ইভেন্টটাকে আমি দিব, এটাই আমার কি, এটাই আমার জীবিকা, এটাই আমার লাইফ, এটাই আমার প্যাশন, সো আই হ্যাভ টু ডু মাই বেস্ট। এই চিন্তা করে আপনাকে তখন মাঠে নামতে হবে। আসসালামু আলাইকুম ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমরা একটু কোশ্চেন নিচ্ছি। মিফা, সরি আমি খুবই মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহ জি। ওকে, আমরা কোশ্চেন সেগমেন্টে যাব। আমাদের যখন ক্লাস একদম হাফ অ্যান আওয়ার থাকবে হাতে, শেষ হওয়ার আগে আমি কষ্ট করে সবাই একটু নোট করে রাখি, যা যা প্রশ্ন আছে আমি সব প্রশ্নগুলো উত্তর দেব। আচ্ছা, সো কি করা যাবে না, গেস্টের নাম এবং হচ্ছে যদি বলি প্রোগ্রামের সিরিয়াল বা সিকোয়েন্স মুখস্থ করা যাবে না। আমরা চেষ্টা করবো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করার, কারণ সিকোয়েন্স যেটা বললাম যে ইভেন্টে, লাইভ ইভেন্টে যে কিছু যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে গেস্ট নাও আসতে পারে, ডিজাস্টার হতে পারে, সিকোয়েন্স মুখস্থ করে কোনো লাভ হবে না। আপনি চেষ্টা করবেন সিরিয়ালটা মেনটেন করে, যেটা পরে হতে পারে, যদি না হয় আমার এই সেগমেন্ট আগে চলে গেছে, আপনি একটা টিক দিয়ে দিলে পরে হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল আরেকটা ব্যাপার। আর একটু আগে যেটা ম্যাম একটু স্লো বললে ভালো হতো। স্লোলি বলেন, ম্যাম একটু স্লোলি বললে ঠিক আছে। আসলে এক্সপ্লেইন করার এত কিছু যে আসলে এই সময়ের মধ্যে আসলে এক্সপ্লেইন করতে পারবো কিনা, তার মধ্যে হচ্ছে রোজার মাস, সবারই একটা ব্যাপার থাকে, রাত করে যেহেতু ক্লাস হচ্ছে, আমি চিন্তা করছি যে আপনাদের ঘুমানোর একটা ব্যাপার আছে। আচ্ছা, আমি চেষ্টা করবো আরেকটু স্লো করে বলার। যেটা বলছিলাম যে সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে, বাট মুখস্থ করা যাবে না। এটা গেল, যেহেতু লাইভ প্রেজেন্টেশন করতে যাই এক এক ধরনের ইভেন্ট থাকবে, আমরা কিন্তু ইভেন্টে যাওয়ার পর জানবো হয়তো বা এই ইভেন্ট, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো একদিন আগে জানবো যে এই ইভেন্টটা আছে। বা বড় যখন ইভেন্ট হয়, যেগুলো ঢাকার বাইরে হয়, হয়তো বা সেই ক্ষেত্রে ঢাকার বাইরে হলে হয়তো অনেক আগে থেকেই আমরা জেনে থাকি, 2-3 দিনের যে শো গুলো হয়, লাইভ শো, সেই ক্ষেত্রে আমরা জানি জিনিসটা এরকম হয়, জেনে থাকি, বাট স্ক্রিপ্ট হয়তো আমরা পরে পাই। তো অবশ্যই তার ক্ষেত্রে লাইভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। এবং আমার বন্ধু হচ্ছে আয়না,
সো আইনের সাথে আমার কথা বলতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে। যে স্ক্রিপ্ট পাই না কেন সেই স্ক্রিপ্টই আমাকে পড়তে হবে। এটা স্ক্রিপ্ট নাও হতে পারে, এটা হতে পারে কোনো পডকাস্ট হতে পারে, এটা কোনো হয়তো ইংলিশ পডকাস্ট, যেটা আপনি ইংলিশ প্রেজেন্টেশন করতে চান বা ইংলিশে উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে ইংলিশ হতে পারে। আপনি যদি বাংলায় করতে চান, অবশ্যই বাংলা পত্রিকা, বাংলা প্রোগ্রাম যেগুলো হয় আমাদের সেগুলো ফলো করতে হবে। এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা একটা পার্ট করে রাখতে হবে যে আমি আমার প্রেজেন্টেশন যেহেতু আমি করতে চাই, আমাকে এটা করতেই হবে। আমি যেভাবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে যেভাবে নাস্তা করি, গোসল করি, খাই, পড়াশোনা করি বা জবে যাই, নামাজ পড়ি, সেভাবেই এই জিনিসটাকে আপনাকে আয়ত্ত করতে হবে দৈনন্দিন জীবনে। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা বলবো প্রোগ্রাম প্রেজেন্টেশনের ক্ষেত্রে লাস্ট কি, সেটা হচ্ছে যে কিছু জিনিস মনে রাখা। ধরেন হচ্ছে একজন গেস্ট আসে নাই প্রোগ্রামে বা সে আসতে পারে নাই, তখন বলতে পারেন যে দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এই অনুষ্ঠানে এই প্রতিমন্ত্রী বা ধরেন আমি যদি বলি আমাদের প্রতিমন্ত্রী এখন আছেন ক্রিয়া সম্পাদক, ক্রিয়া যে প্রতিমন্ত্রী আছেন তিনি হচ্ছেন আমিনুল হক। তো আমরা সুন্দর করে বলবো দর্শক আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার কথা ছিল আমাদের ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাট কিছু কারণবশত সে আমাদের এই অনুষ্ঠানে এখনো উপস্থিত হতে পারেনি, বা যদি একেবারেই না আসবে সেক্ষেত্রে তো হয়তো সম্ভব না, এরকম কিছু একটা হয়তো বা তাদের থেকে একটা ইনফরমেশন আপনি গ্যাদার করবেন। আর যদি আপনি জেনেই থাকেন যে হ্যাঁ আসবে না উনি বা যে হয়তো বা লেট হচ্ছে জ্যামের কারণে, তো সেক্ষেত্রে বলবেন যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হক, কিন্তু আমাদের জ্যামের কারণে হয়তো বা কিছু সময় একটু বিলম্ব হবে, সেই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা সুন্দর করে তাদের কাছে বলা। এখন আপনি বলবেন যে এটা তো স্ক্রিপ্টে লেখা নাই ম্যাম, আমি কিভাবে বলবো, রাইট? এটা আপনাকে কমন সেন্স যদি বলি, আপনি একজন লাইভ প্রেজেন্টার যেহেতু এই ব্যাপারটা আপনাকে জানতে হবে। এটা যদি বলি যে এটা হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধির মধ্যে পড়ে, এটা আপনাকে বলতে হবে। বা ধরেন অঘটন কোনো একটা ঘটনা ঘটতে পারে, এমন হতে পারে ধরেন সাউন্ডের প্রবলেম হতে পারে, তখন আপনি বলতে পারেন দর্শক আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এখানে টেকনিক্যাল কোনো ইস্যু হওয়ার কারণে আমার সাউন্ডে হয়তো শোনা যাচ্ছে না, বা এটা হচ্ছে কোনো কোনো প্রবলেম হতেই পারে, বা গ্যালারিং হতে পারে, বা ধরেন মানুষ অনেক ক্রাউড প্লেসে আপনি উপস্থাপন করছেন, মানুষ মারামারি করতেছে, তখন তখন কি আপনি কি তাদের সাথে মারামারি চিল্লিয়ে কথা বলবেন? অবশ্যই না। আপনি যে উপস্থাপক, আপনাকে মানুষ ফলো করবে, সেক্ষেত্রে আপনাকে তখন এখানে মারামারি হয়ে এই উপরে পড়ে যাচ্ছে এরকম, তখন আপনাকে খুব কাম ভাবে বলতে হবে দর্শক আমাদের এখানে প্রচন্ড রকমের ভিড় আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দর্শকদের কাছে একটু আন্তরিক ভাবে এ করবো যে একটু সারিবদ্ধ ভাবে দাঁড়ালে খুব ভালো হয়, বা আমরা একটু যদি একটু স্পেস নিয়ে দাঁড়াই তাহলে এই জিনিসটা ভালো হয়, বা আমরা সিরিয়াল মেনটেন করলে খুব ভালো হয়। তো আমাদের সুন্দর করে তাদেরকে ওয়েলকাম করতে হবে, যতই ডিজাস্টার হোক, যত যাই কিছু করুক না কেন, আমাদের ওই সময়টাকে পেশেন্ট রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমি দিন শেষে একজন উপস্থাপক, আমাকে আরো 10টা মানুষ দেখছে, ফলো করছে। তো আমি বাসায় যেরকম বিহেভ করি আমি মঞ্চে সেরকম বিহেভ করতে পারবো না, ওইটা আমার ব্যক্তিগত জীবন। আর যখন মঞ্চে থাকবো সেটা আমার কি ব্যক্তিত্ব প্রকাশ পাবে 10টা, হাজার, লক্ষ মানুষের কাছে, রাইট? তখন আমাকে ভুলে যেতে হবে আমি পার্সোনাল ভাবে লাইফে আমার কি চলছে, আমার জীবনে খুব হতাশা, আমার জীবনে খুব দুঃখ, সব ভুলে যে আপনি নতুন করে চিন্তা করবেন যে আজকে এই শো এর মেইন ক্যারেক্টার হচ্ছে আমি, সূচনা হাসান, আমাকে এই প্রোগ্রামে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, আমাকে হাজার হাজার মানুষ দেখবে। এবং আপনি যখন একটা প্রোগ্রাম সুন্দর করে শেষ করবেন, আপনি নিজেই তখন আত্মতৃপ্তি পাবেন যে আমার প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আর যখন আপনার প্রোগ্রামটা ডিজাস্টার হবে বা আপনি ভুল ভাল উচ্চারণ করবেন, কোনো অতিথির নাম উচ্চারণ ভুল করবেন বা ডিজাস্টার করবেন, তখন আপনি শেষে কিন্তু আপনার একটা বদনাম তো অবশ্যই হবে, হয়তোবা নেক্সট আপনি কোনো কল পাবেন না কোনো প্রোগ্রাম প্রেজেন্টেশনের জন্য, হয়তোবা সেকেন্ড চান্স আপনি নাও পেতে পারেন। কিন্তু আপনাকে সেই শোটা কি হবে যে আপনার বদনামের পাশাপাশি কি হবে যে আপনিও ব্যাড ফিল করবেন যে আমি এটা কি করলাম, আমাদের এটা কি হলো, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কনফিডেন্ট আরো বেশি লেস হয়ে যাবে। তো আপনার যে প্রথম যে বারবার সুযোগটা বারবার আসবে না, কারণ আপনারাই জানেন বাংলাদেশ টেলিভিশন হচ্ছে এই কয়টা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যেহেতু আমি এই প্রফেশনে অনেক বছর ধরে আছি, আমি মিডিয়াতে প্রায় অলমোস্ট 8-9 বছর প্লাস হয়ে গেছে, আমার অনেক বলতে গেলে অনেক সেক্টরে এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আমি ফ্যাশন হাউসের সাথে কাজ করেছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাব করে কাজ করেছি, আমি বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছি, বিভিন্ন এজেন্সির সাথে কাজ করেছি, আমি বিভিন্ন টেলিভিশনের সাথে কাজ করেছি, যেহেতু আমি চ্যানেল 24 আছি, বাট এর বাইরেও আমি অনেকগুলো টিভিতে কাজ করেছি, আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছি। সো প্রত্যেকটা সেক্টর ডিফারেন্ট এবং প্রত্যেকটা সেক্টরে আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার কোয়ালিটি যাচাই করা হবে।
আপনি যদি বলেন যে কোয়ালিটি ছাড়া এখানে জায়গা পাওয়া যায় বা কোয়ালিটি ছাড়া আপনি জায়গা করে নিবেন, এটা আপনার একদম ভুল ধারণা। গড গিফটেড কিছু ব্যাপার থাকে, এটা বলতে পারেন। অনেকেই বলতে পারেন যে আমার ভয়েস ভালো না আপু, আমি এখন কি করব। এখন আপনি তো এটা আল্লাহ প্রদত্ত দেয়া আপনার ভয়েস, আপনি চাইলে তো আপনি হয়তো চেঞ্জ করতে পারবেন না, বাট হ্যাঁ আপনি এটা করতে পারবেন, আপনার ভয়েসটা ভালো করতে পারবেন, তাই না? আমরা প্র্যাকটিস যদি করি, ধরেন আমি আগে হয়তো বা যখন আরো ব্যাক ব্যাক কথা বলি, যে ব্যাকয়ার্ডের কথা বলি, তাহলে হচ্ছে যে আমি যখন প্রেজেন্টেড ছিলাম না তখন কি আমি এত সুন্দর করে কথা বলতাম না। আমি হয়তো প্রেজেন্টেশন করতে 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 আমার এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার হওয়ার পর আমি অনেক কিছুই এখন জানি, বুঝি, বা সবকিছু হয়তো এখনো আমি জানি না, এখনো আমার শেখার বাকি আছে অনেক। বাট সময়ের সাথে সাথে আমি যত নিজেকে এক্সপ্লোর করেছি, যত বেশি এক্সপেরিমেন্ট করেছি, যত বেশি প্র্যাকটিস করেছি, তত বেশি আমি জেনেছি। এক একটা সেক্টরে আপনার একই ধরনের লেসন দেবে আপনাকে, তো সেটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনি প্রেজেন্টার হতে চান, আপনি প্র্যাকটিস করেন না, আপনি শুদ্ধ উচ্চারণ, আপনি আপনার নাম বলতে গেলে সবসময় ভুল করেন, আপনি এক লাইন করতে গেলে 3টা বানান ভুল করেন উচ্চারণে, আপনার উচ্চারণ সঠিক না, আপনি ক্যামেরা ফ্রেন্ডলি না, আপনি ক্যামেরার সামনে তুতলান, আপনি ক্যামেরার সামনে নার্ভাস হয়ে যান, তো সেই ক্ষেত্রে তো আপনি প্রেজেন্টার হতে পারবেন না। আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। এবং এই ক্লাসগুলো নেওয়ার মানে হচ্ছে যে আমাদের অনেকেই বেসিক জিনিসটা জানি না, আমরা সবাই প্রেজেন্টার হতে চাই, সবাই আমরা এটা হতে চাই, ঠিক আছে? আমরা অডিশন দেওয়ার পর হয়তো আমরা ফেল করে ফেলি, প্রথম অডিশনে আমরা রিজেক্ট হয়ে যাই, বাট আমরা কখনো দেখি না যে কেন রিজেক্ট হলাম, আমাকে কেন রিজেক্ট করা হলো। আমি হয়তো বা ভাবতেছি আমি সব পারি, অ্যাকচুয়ালি না। সেখানে আপনাকে ধরেন সেখানে ভ্যাকেন্সি রয়েছে 2 জনের, আমরা সেখানে হয়তো বা ইন্টারভিউ দিলাম 100 জন, তাহলে আপনাকে 100 জনের সাথে আপনি সহ নিজে মিলে 100 জনের সাথে আপনাকে লড়াই করতে হবে, যে 100 জনের থেকে বেস্ট হইতে হবে। আপনি যদি বেস্ট হন তাহলে আপনি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। বাট আপনার যদি যোগ্যতা নাই থাকে, আপনি ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, ঠিকভাবে কথা বলতে পারেন না, আপনার কনফিডেন্স নাই, আপনার মধ্যে অনেক ধরনের ল্যাকিংস, আপনার মেকআপ সেন্স ভালো না, আপনার ড্রেস সেন্স ভালো না, তো সেই ক্ষেত্রে তো আপনি অবভিয়াসলি সেই জবটা পাবেন না, তাই না? আপনাকে তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আপনি যত বেশি নিজেকে কোয়ালিফাই ভাবে তৈরি করবেন, সেই একদিন না একদিন হয়তো বা এখনই আপনি প্রেজেন্টার হবেন না, বা এখনই হয়তো বা প্রোগ্রাম উপস্থাপনা আপনি করতে পারবেন না, কিন্তু আপনি যখন প্রিপেয়ার হবেন, আজকে না কালকে, কালকে না পরশু হয়তো বা হয়েই যাবেন। আমি এটা বিলিভ করি, যেটা আপনি মন থেকে এক জিনিস চান এবং সেটার জন্য আপনি সময় ব্যয় করেন, পরিশ্রম দেন, আপনি আজকে না হোক কালকে এটার ফল পাবেন। আমি এটা বিলিভ করি। মানে আমি পেয়েছি, আমি জানি না বাকিদের কথা, বাট আমি আমার ক্ষেত্রে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রাম প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটা হলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এই যদি জিনিসগুলো মেনটেন না করতে পারেন, তাহলে আপনি প্রোগ্রাম প্রেজেন্টেশনের চিন্তা আপনি ছেড়ে দেন। আপনি হয়তো বিজনেস করেন, আপনি হয়তো স্টুডেন্ট, তাহলে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দেন। ইট সাউন্ডস রুড, বাট অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু। আপনি যদি প্রোগ্রাম প্রেজেন্টেশন করতে চান, আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। আপনি যদি ফলো করতে না পারেন, তাহলে ইউ আর নাথিং, নাথিং বলতে গেলে। সো সেই ক্ষেত্রে আপনি জিরো, কারণ বাজারে অনেক অনেক কম্পিটিশন, অনেক অনেক স্মার্ট ছেলেমেয়েরা আছে, জাস্ট তারা অপেক্ষায় যে কখন অডিশনের জন্য ডাক করবে, কখন তারা ইন্টারভিউ দিবে। সো সেখানে আপনি জাস্টিফাই হয়ে যাবে যে আপনি আসলে কতটুকু পারেন, কতটুকু পারেন না। তাই ইন্টারভিউ দেওয়ার আগে বা কোনো প্রোগ্রাম উপস্থাপন করার আগে নিজেকে প্রিপেয়ার করে ফেলেন এবং প্রিপারেশন নেওয়া শুরু করেন, কারণ সামনে অনেক অনেক টেলিভিশন আসতে শুরু করেছে এবং তাদের অনেকগুলো ভ্যাকেন্সি সামনে দিবে। তো সেই ক্ষেত্রে আপনাদের নিজেদেরকে প্রিপেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যেটা বলছিলাম যে আয়নার সামনে প্র্যাকটিস করা, এবং আপনি যে প্র্যাকটিস করছেন সেটা আসলে মোবাইলে ভিডিওর মাধ্যমে ধারণ করা। এই জন্য বলছি, আপনি হয়তো বা ভাবছেন যে আরে আমি তো খুব ভালো পড়তেছি, তাই না? আরে আমি তো সেইভাবে পড়ি, আমার তো কনফিডেন্স লেভেল সেই হাই, অথচ আপনি পড়তে যে ধরেন 10-12টা ভুল করছেন, আপনি নিজের মনের অজান্তেই আপনি জানতেছেন না। আর আপনি যখন ভিডিও রেকর্ড করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আমার এই ভুলটা হয়েছে, আমি এই ভুলটা করেছি, রাইট? আর যেটা বলেছিলাম যে ইমার্জেন্সি কয়েকটা লাইন, যে গেস্ট না আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, বা আমার গেস্ট এখানে উপস্থিত না, বা আমাদের এই সমস্যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এবার অনেক ক্ষেত্রে ডাইস, আপনারা কি ডাইস ওয়ার্ডটা শুনেছেন? জি, আচ্ছা, ডাইস মানে হচ্ছে, জানেন না, অনেকেই হয়তো বা জানেন যে একটা কর্নার থাকে, একটা বোর্ডের একটা সাইডে হয়তো বা একটা লম্বা করে একটা জিনিস থাকে, কাঠের হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেটাকে ডাইস বলে, বা অনেকে বলে যে মঞ্চ বলি আমরা, ব্যাক পাশে যে উপস্থাপক হয়তো বা বলে। আবার কিছু কিছু ক্ষেত্রে
ক্ষেত্রে এই ডাইসটা থাকে না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে মঞ্চের সাইডে একটা ছোট টেবিল থাকে, সেই টেবিলের পাশে বসে যে উপস্থাপনা করে সে অথবা মাইকে বসে বসে কথা বলছে। ঠিক আছে, দুটো জিনিসই থাকতে পারে, একটা ডাইস থাকতে পারে, ওখানে দাঁড়িয়ে আপনি মাইক্রোফোনে কথা বলতে পারেন, এটা একটা থাকে ফিক্সড ভাবে। আর একটা থাকে হয়তো বা মঞ্চের বাইরে সাইডে কোনো টেবিল থাকে, সেখানে বসে আপনি কথা বলেন। বা অনেক ক্ষেত্রে থাকে যে পুরা মঞ্চ হেঁটে হেঁটে আপনাকে কথা বলতে হয়, বিশেষ করে অ্যাওয়ার্ড শো গুলাতে সেই ক্ষেত্রে আপনাকে হেঁটে হেঁটে কথা বলতে হয়। যখন হেঁটে হেঁটে কথা বলবেন অবশ্যই সেখানে আপনি এরকম পা কাঁপতেছে, জড়ো হচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, সেটা করা যাবে না। আপনাকে কনফিডেন্স সহকারে হাঁটতে হবে। আর অবশ্যই যেহেতু আপনি একটু প্রোগ্রাম উপস্থাপন করছেন, আপনাকে সবাই দেখছে, আপনি তো এরকম গম্ভীর হয়ে থাকতে পারবেন না, রাইট? আপনাকে সব সময় প্রাণোজ্জ্বল থাকতে হবে, আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে, হালকা একটু মুচকি হাসি। এখন হাসি বলতে যদি বুঝাই না হি হা করে হাসি, হ্যালো দর্শক কি অবস্থা, এরকম করে হি হি করে হাসা, অট্ট হাসি না দেয়া। জিনিসটা হবে কি, খুব সোয়ালি ভাবে হাসা, একটু মুচকি করে হাসা, একটু এমন না যে দর্শক সামনে হাজার হাজার দর্শক থাকবে, আপনি তো ফ্রন্ট লাইন সবার দিকে তাকাবেন, ব্যাপারটা এরকম না। আপনার মনোযোগ থাকবে সবার সাথে ইন্টারাক্ট করার। আপনি সামনে তাকাবেন, একটু মাঝে তাকাবেন, একটু ডানে তাকাবেন, একটু বামে তাকাবেন। যদি আপনাকে মঞ্চ ঘুরে ঘুরে আপনাকে কথা বলতে হয়, সেই ক্ষেত্রে আপনি সাইডে 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 ইন্টারাক্ট করা যেটাকে বলে, ঘুরে ঘুরে তাকাবেন, একটু সামনে তাকাবেন, একটু পিছিয়ে তাকাবেন, আপনার মাইক্রোফোন থাকবে, একটু ওদিকে তাকাবেন, একটু মুচকি করে হাসবেন, দর্শক আমাদের সামনে উনি আছেন, আমরা এই বিষয়ে আজকে উদ্বোধন করছি, এই জিনিসটা এইরকম, এই প্রোডাক্টটা খুবই ভালো দর্শক। আজকে আমরা এই অনুষ্ঠানে জানেন যে এখানে এই বিবাহ সরি অথবা প্রতিষ্ঠা বার্ষিকী হতে পারে, বা এরকম বড় কোনো ইভেন্টও হতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে এবং সবসময় ফেসে একটা মুচকি হাসি, কোনো বিরক্ত, কোনো অ্যাগ্রেসিভনেস, কোনো রাগ যাতে আপনার ফেসে প্রকাশ না পায়। এটা কিন্তু খুবই একটা ব্যাড ম্যানার যদি বলি, একজন উপস্থাপকের মুখে যত ডিজাস্টার হোক না কেন, আপনি যখন স্যাড থাকবেন, চিল্লাচিল্লি করবেন, সবার চোখে আপনি করবেন। সো এটা মাথায় রাখতে হবে। যেমন সুন্দর করে আপনি শুরু করতে পারেন, প্রোগ্রামটা এরকম হতে পারে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বা বলতে পারেন হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন ধরেন আমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, আমি বাসায় যে মারামারি করে আসছি, না অনেকে হতে পারে যে না হাজবেন্ডের সাথে মারামারি করে আসছে, বন্ধুর সাথে মন কালাকালি হয়েছে কোনো বিষয়ে, আপনি হয়তো ড্রেস আয়রন করতে যে আপনার ড্রেসটা পুড়িয়ে গেছে, এরকম হতে পারে। ইনসিডেন্ট যে কোনো সময় হতে পারে, কিন্তু এটা আপনার তো অবশ্যই প্রেজেন্টেশনে প্রকাশ পাবে না, এটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। আপনাকে সব সময় ওয়েলকামিং হতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, সূচনা হাসান। মানে আপনাদের যে নামটা থাকবে, নামটা একটু সুন্দর করে স্মাইলি করে একটু সময় নিয়ে, আমি এভাবে বলবো না আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাইকে ভালো আছেন, হ্যাঁ আমি এরকম এরকম, এরকম করা যাবে না। যখন শুরুটা করবেন, সময় নিয়ে সুন্দর করে শুরু করবেন, বলবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, সূচনা হাসান, বলে একটা স্মাইল দিবেন। মানে আপনাদের আমি ওয়েলকাম জানাচ্ছি যে আমার এই প্রোগ্রামটা এখন শুরু করব। তখন কি মানুষ আপনার কথা শুনে মনোযোগী হবে। দেখবেন ইভেন্ট শুরু হওয়ার আগে সবাই অনেক কেওস থাকে, এই চিল্লাচিল্লি করতেছে, পাশের সাথে কথা বলতেছে, ওখানে সাউন্ড, ওখানে হয়তো বা ম্যানেজমেন্টের কোনো চিল্লাপাল্লা হচ্ছে, অনেক ধরনের ডিজাস্টার হবে। আপনি কি কোনো কিছু আপনি ফোকাস করবেন না, ফোকাস অন ইউর ডিউটি। আপনি যে কাজের জন্য আসছেন আপনি সেই কাজটা করবেন। সবাইকে সুন্দর করে যখন বলবে যে হ্যাঁ এখন প্রোগ্রামটা শুরু হবে, আপনি ডাইজের মঞ্চে দাঁড়িয়ে সুন্দর করে সবাইকে ওয়েলকাম দিয়ে কেমন আছেন সবাই বলে, সবাই নাও বলতে পারেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই শোতে, এবং এই শো এর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি এমুক, এবং শুরু করছি আমাদের আজকের এই সেগমেন্ট সুন্দর করে। যদি অ্যাওয়ার্ড শো হয় অ্যাওয়ার্ড শো, সংবাদ সম্মেলন হলে সেক্ষেত্রে সংবাদ সম্মেলন হবে। তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে টোনটা লো, মিড বা লাউড করতে হবে। বুঝতে পেরেছি? এবার আসি ভয়েস এবং বডি কেমন হবে। সেটা হচ্ছে ধরেন আমরা যারা জানি না অনেকেই মাইকের সামনে আমরা কথা বলি, আমরা যখন প্রোগ্রাম প্রেজেন্টেশন করি সেক্ষেত্রে আমাদের একটা ল্যাপেল দেওয়া হয়। ল্যাপেল মানে হচ্ছে ছোট্ট একটা মাইক্রোফোন, যেটা একটা তার বিশিষ্ট থাকে লম্বা করে, যেটা আমাদের জামার ভিতর দিয়ে আমরা ঢুকে এখানে এই জায়গায় পিন করি। বাট যখন আমরা লাইভ প্রেজেন্টেশনে যাই সেই ক্ষেত্রে আমাদের এরকম ধরনের কোনো মাইক্রোফোন থাকে না, সেক্ষেত্রে আমাদের কি থাকে, এরকম বড় মাইক থাকে হাতে। তো সবার আগে আমরা অনেকেই জানি না মাইকটা কিভাবে আমাদের হাতে রাখতে হয় বা মাইকটা আমরা কিভাবে কি করবো, রাইট? অনেকে আছেন মাইকটাকে ধরেন আমার সামনে কি আছে, ধরেন আমার সামনে ধরেন এই জিনিসটা, এটাই হচ্ছে আমার হাতে একটা মাইক, রাইট? অনেকে আছেন এই মাইকটা এইভাবে মুখের সাথে লাগিয়ে কথা বলেন,
এইটা একদম নো। যখন আপনি মুখ দিয়ে লাগিয়ে কথা বলছেন সেই ক্ষেত্রে এখানে আপনার কথাগুলো এরকম বাড়ি খাচ্ছে বারবার, যার কারণে কি তখন সাউন্ডে কি থিপ থিপ একটা সাউন্ড হয় বা বিকট একটা সাউন্ড হয়, তখন করে একটা সাউন্ড হয়। তো এইটা করা যাবে না। তো মাইকটা আপনার মুখের একদম এরকম কাছে নেওয়া যাবে না, একটু দূরত্ব বজায় রেখে এভাবে করে আপনি কথা বলবেন। এইভাবে 2 থেকে 3 ইঞ্চি এরকম হবে, এভাবে দূরে রাখলে কথা বলবে। আপনার যেভাবে ফ্লেক্সিবল হয়, আপনি যদি ডান হাতে ফ্লেক্সিবল ভাবে কথা বলেন, যদি ফ্লেক্সিবল হয় মাইকটা ডান হাতে রাখবেন, আপনি যদি বাম হাতে মনে হয় আপনি 2 থেকে ইঞ্চি নিয়ে এইভাবে করে কথা বলবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে, ঠিক আছে? সো এটা কি করবেন, অবশ্যই বাসায় এরকম কোনো কিছু এরকম থাকবে মাইকের মতো, বাসায় জিনিসটা প্র্যাকটিস করবে। জিনিসটা আবার এরকম যাতে না হয়, কারণ এরকম এরকম যারা রকস্টার যারা গান গায় এরকম এরকম যাতে না হয়। জিনিসটা কি হবে, মাইকটা এরকম থাকবে, আমার সাউন্ডটা কি হতে হবে এরকম। আমি যখন কথা বলছি জিনিসটা এরকম না, আমি যখন কথা বলবো আমার এই যে তরঙ্গটা কি হবে, এভাবে করতেছে না। আমি যখন এভাবে রাখতেছি অনেক তরঙ্গটা এইভাবে যাবে। সো এরকম, এই যে আমি যদি বলি এই যে জিনিসটা এরকম হবে, আমি যখন কথা বলি জিনিসটা এইভাবে যায় সাউন্ডটা, বুঝতে পেরেছি? সেই ক্ষেত্রে এইভাবে করা যাবে না, এইভাবে করলে আমার ভয়েসটা যাবে না এখানে, এটা এইভাবে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এইভাবে রাখতে হবে, আমার কথাটা এইভাবে বলতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? সো এটা এটা একদিনে হবে না, এটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা, তারপর কি করতে হবে, এভাবে মাইকটা দেখে পরিষ্কার ভাবে সুন্দর ভাবে উচ্চারণ করতে হবে, শুদ্ধ উচ্চারণ। অবশ্যই অতিথির নামের ক্ষেত্রে ভুল করা যাবে না, এটা ধরেন একদম গুনাহ। আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন সেই প্রোগ্রামে যখন আপনি একটা ইভেন্টের নাম ধরেন এসিআই গ্রুপের ইভেন্টটাকে আপনি এমআই বললেন, এমএআই বললেন, এটা খুবই বিশাল বড় একটা ভুল। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে অতিথি থাকবে, অতিথির নাম ভুল বলা, সেটা একটা বিশাল বড় গুনাহ। আমি বলতেছি যেহেতু রোজার মাস, এই জন্য গুনাহ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনার এই ক্ষেত্রে এটা বিশাল বড় একটা ভুল বা গুনাহ, যেটা আসলে ভুল। যদি বলি যে এটা আসলে ক্ষমার নয়, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে আমরা নার্ভাস হব না এরকম না, নার্ভাস হব, হয়তো ইভেন্ট করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হওয়ার পর হয়তো কতটা কনফিডেন্ট পাবো। নার্ভাস হব, কিন্তু নার্ভাস হওয়া মানে না যে হাত পা এরকম করবে। আমি মাইক ধরতেছি, আমার হাত পা এরকম এরকম করতেছে, হ্যালো দর্শক 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 দর্শক, এরকম করা যাবে না। আমি যখন মাইক ধরবো কনফিডেন্ট ভাবে মাইক ধরবো এবং ধরে আমি তখন কথা বলবো। বুঝতে পেরেছি? আচ্ছা, আর আমি যখন কথা বলবো আমি তো একদিনে একদিকে তাকাবো না, ধরেন আমি এভাবে তাকায় আছি, এভাবে কথা বলতেছি, প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ, না, আমার চোখ এক ডিরেকশনে থাকবে না। আমার যেহেতু মঞ্চ এখানে, আমার সামনে হাজারো দর্শক, তো আমার কি আমার চোখটা চারিদিকে থাকতে হবে, আমার চোখটা চারিদিকে বুলাতে হবে। তখন আমি কথা বলবো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রোগ্রামে, সবাই উপস্থিত আছেন, এরকম এরকম বলে এরকম এরকম সুন্দর করে মুভমেন্ট করতে হবে যাতে অস্বাভাবিক না লাগে। তো এগুলো প্র্যাকটিস না করলে এগুলো হয়তো বা পারবেন না। এবার আসি প্রেজেন্টেশনের স্ট্রাকচারটা কেমন হবে। লাইভ